হ্যাঁ, এই শোনো, যেটা বলছিলাম তোমাদের ইতিহাসে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক ও ফরাসি বিপ্লবটা সম্পর্কে আমরা প্রধানত জানবো, ঠিক আছে? তার আগে বলে দিচ্ছি, অনেক ছেলে মেয়ে নতুন এসছো এখন, তোমরা আমাদের এখানকার সম্পর্কে খুব বেশি ভালোভাবে জানো না। যে বিষয়গুলো একটুখানি বলে দিই, সেটা হলো যেটা আমাদের এখানে কিন্তু প্রতিদিন তোমাদের পড়তে আসতে হবে। ওই দিন যদি না তুমি পড়তে আসো তাহলে 20 টাকা ফাইন দিতে হবে তোমার। এখন ঠান্ডা আছে বলে আমরা যেমন খুশি আসছো কিছু বলছি না, ঠান্ডা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু 7টার মধ্যে সবাই আসতে হবে। 7টার মধ্যে তোমরা প্রথমে এলে তোমাদের যে রুটিনটা দেখবে, যারা রুটিন পেয়েছে, যে রুটিন গুলো তোমরা পেয়ে, সেখানে দেখবে দুটো করে ভাগ করা আছে, একটা মর্নিং অ্যাসেম্বলি করা আছে আর একটা তোমার করা আছে এমনি রুটিন করা আছে। মর্নিং অ্যাসেম্বলি বলতে আমরা কি করি, সকালে একদম 7টার সময় এসে এখানে আমরা সবাই একসাথে বসি, বসার পরে কিছু শর্ট প্রশ্ন দেওয়া হয় আর বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা বলি, আমাদের একটা জনগণ হয়, মানে আমাদের প্রার্থনা সঙ্গীত হয়, হওয়ার পর আমরা যে যার ক্লাসে যাই, গিয়ে পড়াশোনা শুরু করি, ঠিক আছে? এইটা হচ্ছে টোটাল নিয়ম আমাদের। তাই রেগুলার পড়তে আসতে হবে। প্রথম কথা হলো তোমার না আসলে 20 টাকা ফাইন, তুমি এখানে এসে মজা করে পড়াশোনা করো, এটা আমরা চাই। অ্যাবসেন্ট করা যাবে না, একটু আধটু জ্বর হলো বা একটু আধটু শরীর খারাপ হলো, তুমি সেই জন্য করে কি করবে, আমাদের ফোন করে জানিয়ে দেবে, তোমার গার্জিয়ান ফোন করে বলে দেবে যে আজকে এই আসতে কথা বলা যাচ্ছে না, ফোন করে আমাদের জানিয়ে দিচ্ছ যে এই কারণে আমি আসতে পারিনি। গেল, এই বিষয়টা গেল, ক্লিয়ার হয়েছে সবাই? আর যদি বুঝতে অসুবিধা থাকে জানো, তুমি আগের বছরে কিচ্ছু পারোনি এটা নিয়ে আমার কোনো যায় আসে না, তুমি এবছর থেকে রেগুলার আসবে, যা কাজ কাম দেবো সেগুলো করবে। আমার ক্লাসগুলো তো করবে অবশ্যই, অন্যান্য স্যার ম্যাডামের ক্লাস করবে, যেখানে যা সমস্যা থাকবে। তো স্যার আমি ওই অঙ্ক ক্লাসটা বুঝতে পারিনি বা কোনো ইংরেজি ক্লাস আমি বুঝতে পারিনি, যা সমস্যা থাকবে আমার সঙ্গে ক্লিয়ার ভাবে বলবে যে আমি এটা সমস্যা হয়েছে, আমি সেটা তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো। প্রথম যে কাজটা হলো আমাদের পড়াশোনা করা, তারপরে বাদ বাকি সবকিছু হবে। আমরা একসঙ্গে খেলাধুলা করি, পিকনিক করি, অনেক মজা করি, অনেক কিছু সময় আমরা করে থাকি, ও নিয়ে কোনো সমস্যা নেই। প্রথম কাজ হচ্ছে তোমার পড়াশোনা করা। আমি তোমাদের থেকে বেশি সময় চাইনি, আমি বলেছি সকালে 2 ঘন্টা 7টা থেকে 9টা পড়তে আসছো, আর বিকেল বেলা কমপক্ষে 2 ঘন্টা পড়তে বসো, আর পড়তে হবে না। সারাদিন পড়াশোনা করার দরকার নেই, 2 ঘন্টা তুমি রেগুলারিটি মেনটেন করে পড়ো, একদিনও যেন বাদ না যায়। তোমাদের প্রত্যেকের কাছে শিট দেওয়া হয়েছে, নতুন যে 3জন 4জন এসেছো তোমাদের শিট দেওয়া হয়নি, যাওয়ার সময় শিট নিয়ে যাবে। শিটটা কি জিনিস যেমন আগের দিনে বুঝতে পারিনি আমাদের, তো আমরা শীটটা সম্পর্কে একটুখানি ধারণা দিয়ে তারপর তোমাদের ক্লাসে যাবো। যাদের কাছে শীট আছে দে, নতুন ছেলেদের কাছে দে, ওরা একটু বুঝে নিক, যারা আগের বছর থেকে আমাদের আছে তারা তো সব চেনে জানে বিষয়গুলো। মনে করো একটা শীটে আমাদের এরকম খোপ করা আছে, এইটা বলে দিয়ে তারপর আমি ক্লাসে যাবো, আসল ক্লাসটা করাবো। একটা খোপ করা আছে দেখবে, ওপরে দেখবে একটা ডেটের জায়গা আছে, ডেট, আর এইখানে দেখবে এইরকম খোপ আছে যেখানে কিনা এইটুকু আমাদের সাবজেক্টের জায়গা, সাবজেক্ট, আমি এসইউ বি লিখে দিচ্ছি সাবজেক্ট। আর এইখানে মনে করো আমাদের লেখা আছে টপিক, টিও পিআইসি টপিক, আর এইখানে আমাদের দেওয়া রয়েছে টাইম দেওয়া রয়েছে, দেখো মিলিয়ে তোমরা দেখে নাও। প্রথম খোপে আমরা দিয়েছি ম্যাথ, তার পরের খোপে আমরা দিয়েছি ইংলিশ, আমি শুধু ইএনজি লিখলাম, তারপরের খোপটা বড় আছে, তাই না? দেখো সবাই যারা নতুন তারা দেখে নাও। তো সেখানে দেখবে আমাদের এইখানে তাহলে কি করতে হচ্ছে, আমরা চাইছি যে প্রতিদিন তুমি অঙ্ক করো। আমার একটা স্টুডেন্ট আমার কাল বলছিল স্যার আমি অঙ্ক পারি না, পারে না ভালো কথা, কোনো সমস্যা নেই, একজন যে সবকিছু পারবে কোনোদিন হয় কি? আমার থেকে ভালো ও বল খেলে সানোয়াজ, বা ওরা আমার থেকে ভালো বল খেলে, আমি বল খেলা ওদের সঙ্গে পারি না, তা কি হয়েছে, অনেক কিছু নাও পারতে পারি আমরা, সবাই সব পারবে এটা কোনোদিন হয় কি? কোনোদিন দরকার নেই, আর হওয়ারও চেষ্টা করার দরকার নেই, সবকিছু তুমি পারবে এরকম ব্যাপার নয়। অ্যাকচুয়াল কি জানো, একটা মজার বিষয় আছে, সেটা হলো তুমি জীবনে যেটা সব থেকে ভালো পারো সেইটা তোমার করতে হবে, ওইটা খুঁজে বের করার জন্য এই পড়াশোনা। যে যেটা সব থেকে ভালো পারো তার সেটা করা উচিত। কেউ ভালো বল খেলে সে পড়াশোনা একটু একটু করে বল খেলার উপর মন দেওয়া উচিত, কেউ ভালো নাচে তার নাচা উচিত, তুমি যেটা ভালো পারো সেইটা তোমার শেখা উচিত ভালো করে, মেন ব্যাপার এটা। কি বললাম বুঝতে পারছো? তাহলে তোমার রেগুলার তুমি অঙ্ক পারো না সমস্যা নেই, তোমার তাহলে কি করতে হবে, আমাদের স্যার ম্যাডামরা তো কিছু না কিছু অঙ্ক করাচ্ছে, নয় একটা, নয় দুটো, নয় তিনটে, নয় চারটে, কিছু না কিছু অঙ্ক খাতায় করাবে, করাবে তো। তুমি সেই অঙ্কগুলো বাড়িতে দেখে দেখে করবে, দেখে দেখে, বুঝতে পারছো কি বললাম, দেখে দেখে। তোমরা বলবো স্যার দেখে দেখে করলে কি উপকার হবে আমার, আমি তো পারলাম না, শিখতে পারলাম না। আসলে অ্যাকচুয়ালি অঙ্কের সঙ্গে আমাদের যাত্রাটা শুরু হলো ছোটবেলায় যখন লেখা শেখাতো। আমার মা প্রথম আমার অকার বলে দিয়ে বলেছিল লেখ, অকারটা লেখ বলেছিল। বাচ্চাদের লোয়ারের খাতা যদি তোমরা দেখো, দেখবে লেখা আছে দেখো লেখো, প্রথম কিন্তু পড়ো লেখো লেখা নেই, লেখা আছে দেখো লেখো। আমি বলছি সবাই মিলিয়ে দেখে নেবে, যে কোনো কেজি স্কুল বলো বা ছোট ছোট যাদের পড়াশোনা শেখায়, যারা টিউশন পড়ায়, দেখবে লেখা আছে দেখো লেখো। প্রথম তোমার দেখো লেখো দিয়ে পদযাত্রাটা শুরু করতে হবে, তারপর আস্তে 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 তুমি অঙ্কটা শিখে যাবে। তোমরা অনেক বড় হয়ে গেছো, আমাদের কাছে ছোটবেলা থেকে পড়লে একটা সুবিধা পেতাম আমরা। এই বড় বয়সে এসেও আমরা কি করব, যতগুলো অঙ্কের জায়গা আমরা সহজে পূরণ করতে পারি সেইগুলো ফিল আপ করবো। অঙ্কটা সবার কাছে একটা ভয়ানক জায়গা বলে আমি এটা নিয়ে আলোচনা করছি। ভৌত বিজ্ঞান একটা কঠিন সাবজেক্ট,
সেই জন্য আমরা রেগুলার রুটিনের মধ্যে অঙ্ক রেখেছি। তোমার অন্তত পক্ষে প্রতিদিন কিছু না কিছু অঙ্ক করতে হবে। ধরো সপ্তাহে আমাদের সম্ভবত 3 দিন অঙ্কের ক্লাস রয়েছে, 3 দিনে তো কিচ্ছু না, তোমার 6টা থেকে 8টা অঙ্ক হবে, দুটো স্যার মিলিয়ে 6টা 8টা অঙ্ক হবে। তো সেই 6টা 8টা অঙ্ক তুমি সারা সপ্তাহ দেখে 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 প্রতিদিন লেখো। কারণ লিখতে 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 আমি বলছি তুমি মিলিয়ে নেবে, বছরের শেষে গিয়ে কমপক্ষে তোমার 5 নম্বরের অঙ্কটা মুখস্থ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? দেখে দেখে লিখবে। ধরো টপিকটা, ধরো অঙ্কের প্রথম চ্যাপ্টারটা তোমাদের কি আছে জানো? বাস্তব সংখ্যা। তাহলে ধরো আমি টপিকের জায়গায় তাহলে কি লিখবো? বাস্তব সংখ্যা। বা কেউ যদি বাস্তব সংখ্যা না লেখে, লিখবে কোষে দেখি 1.1, কোষে দেখি 1.2, কিছু তো একটা আছে নাকি, বা পৃষ্ঠা নম্বর তাদের টপিকে আমরা সেটা লিখবো। এইবার ধরো আমি সন্ধ্যাবেলা পড়তে বসছি 6টার সময়, তাহলে এখানে 6টা পিএম, পিএম এম এর ব্যাপারে কালকার গন্ডগোল আছে। রাত্রির 12টার পর থেকে নিয়ে সকাল 12টা পর্যন্ত হয় কি এএম, ঠিক আছে, অ্যান্টি মেরিডিয়ান। আর হচ্ছে তারপর দিয়ে নিয়ে আর রাত্রির 12টা পর্যন্ত হয় পিএম, পোস্ট মেরিডিয়ান। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো এই পিএম লিখলাম। যখন তুমি বসছো তখন এই 6টা লিখছো। এবার যখন তুমি উঠছো, হয়তো আমি ধরলাম তুমি 8 ঘন্টা অঙ্ক করেছো, 6:30 পর্যন্ত অঙ্ক করেছো, তাহলে তুমি এখানে লিখে দেবে 6:30 পিএম। ক্লিয়ার হলো? কেউ যদি এইভাবে না লেখে, এমপিএম লিখতে পারবে কোনো, তুমি সন্ধ্যা সন্ধ্যা এরকম উল্লেখ করে লেখো, কোনো সমস্যা নেই। তাহলে যখন বসছো যখন উঠছো ওটা লিখছো। ইংলিশটা আমরা রেগুলার রেখেছি। ইংলিশ কোনো টেক্সট হোক, কোনো গ্রামার হোক, রাইটিং হোক, যা খুশি হোক, তুমি রেগুলার পড়তে বসবে। কমপক্ষে 15, 20, 8 ঘন্টা যা খুশি পড়বে। ঠিক আছে, পড়ে তুমি সেটা এখানেও লিখবে সেম ভাবে। ধরো তোমাদের কি গল্প আছে, একটা জায়গাটা বলো, ভোলা জ্ঞান পাওয়া তোমাদের আছে? ভোলা জ্ঞান পাওয়া, ধরো আমি বিএইচ দিয়ে দিলাম, বিজি দিয়ে দিলাম, ধরো ঠিক আছে, ভোলা জ্ঞান পাওয়া। এটা আমি ধরো পড়তে বসেছি 6:30 উঠেছি, 6:30 অঙ্কটা শেষ হয়েছে, আমি 6:35 থেকে বসেছি। এইটাও কেন 35 বলছি তারও একটা কারণ আছে, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। 35 থেকে ধরো আমি 7টা পর্যন্ত পড়েছি, তাহলে 7টা পিএম করে দিলাম। ক্লিয়ার হলো? দিলাম। এইবার তারপরের দিনে আমার স্যার ম্যাডামের যেটা পড়া আছে, আজকে যেমন তোমাদের ইতিহাস আর ভূগোল ছিল, ধরো তুমি কাল পড়তে বসেছিলে, তাহলে এখানে হিস্ট্রি লিখলে। হিস্ট্রি আমার পড়া ফরাসি বিপ্লবের। তুমি অত বড় না লিখে তুমি শুধু লিখে দিলে CH1, মানে চ্যাপ্টার 1। বা তুমি যদি পুরো লিখতে চাও লেখো, কোনো সমস্যা নেই। কটার সময় বসেছো? ধরো তুমি 7:10 বসেছো, উঠেছো মনে করো 7:40 হলো। ভূগোলটাও সেম ভাবে তুমি যখন বসছো আর যখন উঠছো সেইটাই ভাবে লিখে লিখে যাবে। এই শিটগুলো আমরা রেগুলার তোমাদের চেক করবো, তুমি বাড়িতে কতক্ষণ পড়েছো কতক্ষণ পড়োনি। এবার কারো মনে হতে পারে আমি পড়িনি, ইচ্ছা করে নিজে নিজে একটা টাইম বানিয়ে বুনিয়ে লিখে দিয়ে দিলাম, আমি সত্যি ধরতে পারবো না, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাকচুয়ালি শিটটা দেওয়া আমার জন্য নয় যে আমি দেখবো তুমি কতক্ষণ পড়েছো সেই জন্য নয়। এই শিটটা তোমার সেলফ স্টাডি টাইম। সেলফ মানে নিজের স্টাডি টাইম। তুমি যদি নিজের কাছে নিজে ফাঁকি দাও তাহলে আমার কি লাভ? আমার কোনো যায় আসে কি বলো? তোমরা দেখবে অন্য যেখানে পড়তে যাবে, তোমরা যে কোনো স্যার ম্যাডামের কাছে পড়তে যাবে বা টিউশন যাবে বা কোচিং যাবে বা যেখানে যাবে, কোনো জায়গায় সব নিয়ম ফিয়ম কিচ্ছু নেই। কিন্তু অ্যাকচুয়ালি এই নিয়মগুলো আমার জন্য নয় বা সেন্টারের জন্য নয়, কিন্তু কার জন্য? তোমার নিজের জন্য। তুমি কতক্ষণ পড়ছো তুমি সেটা দেখতে পেলে। এইবার মনে করো এখানে দাও, এই ধর 3টে আছে এখানে, হ্যাঁ, এইটা আমরা প্রথমবারে তোমাদের ফ্রি দিচ্ছি, পরের বার থেকে তোমাদের কিনে নিতে হবে। সেন্টার থেকে কিনলে এপিটোপিট করা থাকবে 2 টাকা। যদি তোমার মনে হয় সেন্টার থেকে কিনবে না, কোনো সমস্যা নেই, তুমি একটা নেবে, অন্য বাইরের যে কোনো দোকান থেকে জেরক্স করে নেবে, নিয়ে তুমি নিজের কাছে রাখবে। এপিটোপিট হলে 6টা হয়। এই 6টা তুমি 6 দিন লিখলে, লেখার পর যদি শনি রবিবার তুমি নিয়ে বসো, তুমি নিজে দেখতে পাবে তুমি সারা সপ্তাহে কতটুকু পড়েছো। সেই জন্য এইটা আমরা তৈরি করে দিয়েছি। সেলফ স্টাডি টাইমটা তোমার জন্য তৈরি করে দিয়েছি, তুমি নিজে বুঝতে পারবে তুমি কতদিন পড়াশোনা করেছো। আর পড়াশোনা করার ক্ষেত্রে কি করবে, আমি বারবার একটা জিনিস বলে থাকি, কন্টিনিউ পড়ে যাবে না। ধরো তুমি ইতিহাস পড়ছো, পড়ছো 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 পড়ছো, কন্টিনিউ 1 ঘন্টা পুরো রিডিং পড়ে গেলে বা 1 ঘন্টা পড়ে গেলে, একদম নয়। কি করতে হবে? 10 মিনিট পড়বে, 2 মিনিটের ব্রেক নেবে। ব্রেক মানে উঠে গিয়ে আমরা বাইরে ঘুরবো না, 2 মিনিট চুপচাপ থাকবো। ঠিক আছে? কারণ আমাদের মস্তিষ্কে অনেকগুলো কাজকর্ম রয়েছে, আমরা সারা বছর দিয়ে এগুলো আলোচনা করি, সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আমি বলবো তোমাদের সঙ্গে সবগুলো। সেটা হচ্ছে কি করতে হবে, 2 মিনিট করে ব্রেক নিলে আবার 10 মিনিট পড়লে। ব্রেক মানে চুপচাপ বসে থাকা, বাইরে উঠে যেতে হবে না। এইভাবে একটা সাবজেক্ট হয়ে গেল, কিছুক্ষণের একটা ব্রেক নিলে। পড়াশোনা তো সবাই করতে পারবে, এইগুলো বিষয় যদি না তুমি মেনটেন করো, তোমার মস্তিষ্ক ধারণ করতে পারবে না, বেশিক্ষণ নিতে পারবে না। আমি বলছি মিলিয়ে নেবে তোমরা, এটা নিয়ম। ঠিক আছে, ক্লিয়ার হলো? আর যে 2 ঘন্টাটা তোমরা রেগুলার পড়তে বসার কথা বলছি, তার মধ্যে তোমরা কমপক্ষে কমপক্ষে 20টা মিনিট রাখবে রিভিশনের জন্য। এটা যেন সবার মাথায় থাকে। তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, 20টা মিনিট রাখবে। আমি এমন ভাবে তোমাদের পড়াশোনার হ্যাবিটটা তৈরি করে দিতে চাইছি যে সারা জীবন তুমি আমার এখানে পড়লে না আমার কোনো সমস্যা নেই, তুমি যাতে পুরো যতদিন পড়াশোনা করবে তোমার হচ্ছে পড়াশোনার ধাপটা আমার এখান থেকে তৈরি হয়ে যায়। পড়াশোনা কেমন করে করতে হবে সেটা তুমি শিখে যাও। তুমি যে কোনো জায়গায় পড়ো, তুমি এটা শিখে যাও অন্তত, যে আমি কেমন করে পড়াশোনাটা সারা জীবন করবো। তাহলে কি বললাম, 20 মিনিট রিভিশনের জন্য রাখবে। রিভিশনটা কি জিনিস বলেছিলাম না তোমাদের? মনে করো যখন কোনো কিছু আমরা শিখি, আমি ধরো আজকে তোমাদের ফরাসি বিপ্লবটা বোঝাবো, কিছু কিছু বিষয় আছে, এশিয়া রেজিম বোঝাবো, বিভিন্ন ট্যাক্স গুলো সম্পর্কে বোঝাবো, ফরাসি বিপ্লব কেন হয়েছে বোঝাবো।
এটা তুমি আজকে শুনলে আমার কথাটা, তোমরা প্রত্যেকে যারা যারা আছো প্রত্যেকের ক্ষমতা আছে মাথার মধ্যে নেওয়ার, মানে মস্তিষ্কে নেওয়ার ক্ষমতা আছে। মস্তিষ্কে তখন মনে করো এরকম কাছাকাছি যাচ্ছে, এইটা মনে করো যদি আমাদের মস্তিষ্ক হয়, এটা যদি আমাদের মস্তিষ্ক হয় বা আমাদের ব্রেনের মোটামুটি আকৃতিটা হয়, আমরা যা পড়ছি এরকম কাছাকাছি যাচ্ছে। ঠিক আছে, কালকে তুমি অন্য অন্য অনেক কাজ করছো, ভুলে যাচ্ছ, তখন এটা সরে এখানে চলে এলো, পরশুদিন এইখানে সরে এলো, তারপর দিন এখানে সরে এলো, এবার সরে 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 অনেক দূরে চলে যাবে। আর যদি তুমি রিভিশন করো পরীক্ষার সময় পর্যন্ত, ভুলে পুরো তুমি দূরে চলে যাবে। অনেকে আছে, অনেক ছেলে মেয়েদের সঙ্গে আমাদের যখন কথা হয় তারা বলছে, ও স্যার আমি পড়ি, মুখস্থ হয়, ক্লাসে পড়া দিই, কিন্তু পরীক্ষার সময় আর কিছু পাই না। অনেক ছেলে মেয়ে আছে, তার একমাত্র কারণ হচ্ছে ভুলে যাওয়া, রিভিশন হওয়া। আমাদের সাইকোলজিতে একটা বিষয় রয়েছে ফরগেটিং বলে একটা বিষয় রয়েছে, বিস্মৃতি। সেই বিস্মৃতি চ্যাপ্টারে বলা হচ্ছে যে আমরা যদি কোনো জিনিসের চর্চা না করি তাহলে সেটা আমরা ভুলে যাব আস্তে আস্তে। তো যখন আমাদের এই আলোচনা করছি না বলে ধীরে 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 বেড়ে বেড়ে যাচ্ছে, আর আমি যদি সেই বিষয়টা রেগুলার যদি এরকম এরকম করতে থাকি তখন আস্তে আস্তে দুজনে জুড়ে যাবে, পরীক্ষার সময় পর্যন্ত আমার সেটা মাথায় থাকবে। অনেক কিছু পড়েছো তুমি, সারা বছর বিশাল পড়া করেছো, প্রতিদিন পড়া দিয়েছো, পরীক্ষার খাতায় লিখতে পারছো না, তার একমাত্র কারণ হচ্ছে রিভিশন করো না বলে। আমি তোমার বেশি সময় দিতে বলছি না, তুমি যদি 2 ঘন্টা পড়ো, 2 ঘন্টার মধ্যে কমপক্ষে 20 মিনিট কি করবে, রিভিশন করবে। ক্লিয়ার হলো রিভিশন? রিভিশন করার ক্ষেত্রে সহজ সবচেয়ে পদ্ধতি কি বললাম? সহজ পদ্ধতি হচ্ছে আমরা বলেছিলাম প্রত্যেকটা খাতার পেজের নিচে এরকম একটা এসএন করে রাখতে, এসএন, প্রত্যেকটা পেজে একটা এরকম এসএন থাকবে। তুমি মার্জিন টানো, সেই মার্জিনের সাথে সাথে একটা ছোট বক্স করে নেবে, একটুখানি খাটনি, বেশি নয়। আমাদের সেন্টারটার নাম আমরা দিয়েছি স্মার্ট টিউটোরিয়াল হাব। কেন? কারণ আমরা স্মার্টলি কাজগুলো করবো বলে নাম দিয়েছি, চিন্তা ভাবনা করে কিন্তু আমরা দিয়েছি। আমরা কি করবো, এই পৃষ্ঠাটায় আমার যে আলোচনা হয়েছে, এই পৃষ্ঠা আমার ফরাসি বিপ্লবের 10টা শর্ট পয়েন্টে লেখা আছে, আমি তখন লিখে নেবো এখানে ছোট করে CH1, মানে চ্যাপ্টার 1 এর 10টা MCQ। ক্লিয়ার হলো? এটা আমার ভাষায় আমি লিখলাম, তোমার ভাষায় যা সুবিধা হবে তুমি লিখবে, ওটা অন্য কারো দেখানোর জন্য নয়, তোমার জন্য। তুমি লিখলে 10টা শর্ট প্রশ্ন তোমার নিজের ইচ্ছা মতো লিখে নিলে, তাহলে কি হবে, ধরো সারা বছর পরে তোমার তো খাতা ভর্তি হয়ে যাবে, তুমি তো চেষ্টা করবে রিভিশন করা, তখন রিভিশন করতে করতে তোমার কষ্ট হবে। কিন্তু আগে থেকে আমি সিস্টেম গুলো বলে দিচ্ছি, তখন তুমি উল্টে দেখলে যে এই পৃষ্ঠায় কি আছে, ও ফরাসি বিপ্লব 10টা শর্ট পয়েন্ট, যদি তোমার প্রয়োজন হয় পড়বে, না হলে উল্টে চলে যাবে, যেটা যখন প্রয়োজন সহজে খুঁজে পাবে, ওই জন্য এসএনটা লিখে নেবে। এইটা একটা এসএন এর কাজ। আর একটা এসএন এর কাজ কি, আমরা হচ্ছে ওই ওই চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকে, কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেগুলো ছোট ছোট করে এর মধ্যে লিখে রাখবো, পরে আমাদের যাতে পড়তে সুবিধা হয়। তুমি সারাদিন মোবাইল দেখো, খেলতে যাও, বদমাইশি করো, যা খুশি করো, 2 ঘন্টা শুধু আমার জন্য দাও, সন্ধ্যেবেলা পড়তে বসো, এটা তোমার কাছে রিকোয়েস্ট আমার বছরের প্রথম থেকে। রেগুলার মানে রেগুলার, যেদিন সন্ধ্যেবেলা হয়তো কোনো ফাংশনে যাব, কোনো বাড়িতে অনুষ্ঠান আছে, কারোর ক্ষীরখানি যাব, বিয়ে বাড়ি যাবো, তাই সেদিন অন্য একটা সময় বসে আমি 2 ঘন্টাটা আদায় করে দেবো স্যারের, ওই সময়টা আমি পড়ে নেবো, বাকি সময়টা আমি আনন্দ মজা করলাম। প্রতিদিনের রুটিনে যেন প্রত্যেকটা ছেলেমেয়ের এইটা থাকে যেন। এখন আমি রিকোয়েস্ট করছি, পরে তোমরা আমার রিকোয়েস্ট করে উল্টো দিক থেকে যে থাক থাক আজকের দিনটা ছেড়ে দিন। বুঝতে পারছো? মানে প্রথম প্রথম এটা আমি এইভাবে বলছি, তোমরা নিশ্চয়ই জানো, যারা পুরোনো তারা জানো। এখন আমি তোমাদের সুন্দরভাবে বলছি, তখন কিন্তু একটু অন্যরকম আমার টোনটা পাল্টে যাবে, আর মালপত্রও পাল্টে যাবে সব। ক্লিয়ার হলো কি বললাম? সবাই বুঝতে পারছো বাবা, নতুন যারা? তাহলে এইভাবে কাজগুলো আমরা একসঙ্গে সুন্দরভাবে করবো, পড়াশোনা করবো, মজা করে সবাই মিলে আলোচনা করে করবো। আচ্ছা, না ইতিহাসটা কেমন করে পড়াবো বলে দিই, সপ্তাহে একদিন করে বোঝাবো, একদিন করে লেখাবো, যেদিন লেখাবো সেদিন পড়া ধরবা, যেদিন বোঝাবো শুধু বোঝাবো। ঠিক আছে ক্লিয়ার? আমি 2 দিন যেহেতু ইতিহাস সব পড়াই, আর ভূগোলটা একদিন, মানে ওই দিনই পড়া ধরবো, ওই দিনই বোঝাবো। ভূগোলে আমি আঞ্চলিক পাঠটা পড়াচ্ছি, তোমাদের সম্পদটা মনে একদিনে পড়িয়ে দিয়েছিলাম। আর যারা নতুন এসছো, আমাদের চ্যানেল আছে একটা, খাতায় লিখে নাও স্মার্ট টিউটোরিয়াল হাব, ওই চ্যানেলটা সার্চ করবে, দেখবে আমার ছবি পাবে, বা অন্য স্যার ম্যাডাম যারা আছে তাদের ছবি পাবে, সাবস্ক্রাইব করে রাখবে। করার পর একটা প্লে লিস্ট আছে, অন্য প্লে লিস্টে তোমার কোনো কাজ নেই, যদি তুমি পড়তে চাও পড়বে, আমার কোনো সমস্যা নেই। ক্লাস 9 এর যে প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে ঢুকবে, দেখবে অনেকগুলো ক্লাস আছে, যে ক্লাসগুলো এখানে হয় সেগুলো আমরা ভিডিও আপলোড করি। কেন আপলোড করি? যাতে ক্লাসে অনেক কিছু আমরা ভুলে টুলে যেতে পারি, সেগুলো বাড়ি গিয়ে একবার দেখে নিলাম, বা আমি কোনো কারণে অ্যাবসেন্ট করেছি, আমি সেই ক্লাসটা মিস করেছি, আমি সেটা দেখে আসবো, যে এই পড়িয়েছে তাহলে পড়াটা করে যাবো। বুঝতে পারছো? আর তোমাদের গ্রুপ আছে, যারা নতুন এসে হোয়াটসঅ্যাপ নম্বর গুলো দিয়ে যাবে, অ্যাড করে দেবো, দিলে প্রতিদিনের কি পড়া হচ্ছে আফ্রিদার ছবি তুলে দিচ্ছে তো, জানো তো তোমরা, তাহলে তুমি না আসলে জেনে যাবে যে কোন পড়া আছে, বা আমরা অনেক সময় ভুলে যাই কি পড়া আছে, তখন ওর থেকে দেখবে। হ্যাঁ, ও সমস্যা নেই। আচ্ছা শোনো, তাহলে চ্যানেলটার নামটা তোমরা লিখে নাও বাবা, যারা নতুন এসছো, আর একটু বন্ধু বান্ধবীদের মধ্যেও বলে দেবে যে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে হবে, পড়াশোনায় যেহেতু আমরা হেল্প করছি। ঠিক আছে, এটা লিখে নেবেন। ঠিক আছে, তাহলে এবার আমরা আজকের প্রধান পড়াশোনায় চলে যাচ্ছি। প্রথম চ্যাপ্টার ইতিহাসের যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেখানে তোমাদের একটা মানে প্রাক কথন ছিল, প্রাক কথন থেকে কোনো প্রশ্ন পড়ে না, তবু আমি একবার ছোট করে আলোচনা করে দিয়েছিলাম
ওটা নিয়ে বেশি মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এডুকেশন শিক্ষা বিজ্ঞান, ওটা পরে আলোচনা হবে, এখন আমি এইটা পড়াই। আমার মেন সাবজেক্ট হচ্ছে শিক্ষা বিজ্ঞান। পরে পরে আজকের ক্লাসটা তাহলে আর হবে না, একে এমনি বোঝাতে অনেক সময় চলে গেছে, স্কুল যাবে সবাই তাই তো। আচ্ছা হ্যাঁ শোনো, তাহলে বলি শোনো, ফরাসি বিপ্লবটা একটা কি জিনিস। আচ্ছা এই একটা তোমাদের টেনে উঠে গেলে ওই বিপ্লবের কনসেপ্টটা লাগবে তোমাদের। বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব বলে একটা জিনিস আছে। বিপ্লব মানে কি জিনিস? বিপ্লব মানে সেই সিনেমায় যে ভিলেন ছিল বিপ্লব চ্যাটার্জি উনি? না না, বিপ্লব মানে আমূল পরিবর্তন। কোন একটা প্রচলিত ব্যবস্থা চলছে, সেখানে একটা বিশাল পরিমাণ একসঙ্গে পরিবর্তন ঘটে গেল। এই কথা বললে সমস্যা হবে, কারণ হচ্ছে এটা ডিনয়েজ ক্যান্সেলেশন করা যায় না এই মাইক্রোফোনে, মানে সব তোমাদের আওয়াজগুলো এখানে ধরে নেবে সব। এটা অন্য মাইক্রোফোন, আর বাকি অন্যদিন অন্য থাকে, ঠিক আছে? তাহলে কেউ কথা বলো না, চুপচাপ থাকো। তাহলে কি হয়েছে? বিপ্লব মানে কি? আমূল পরিবর্তন, বিশাল পরিমাণ একটা বড় পরিবর্তন হলে সেটা বিপ্লব হবে। ফ্রান্স একটা দেশ আছে, তোমরা ফ্রান্সের নাম শুনেছো, বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল খেলেছিল, জানো তো? এমবাপেদের দেশ, এমবাপে, দেমবেলে, এরা সব ফ্রান্স থেকে খেলে, যারা নিশ্চয়ই নাম শুনেছো। গ্রিয়াজম্যান, বার্সেলোনার যে গ্রিয়াজম্যান খেলতো, এখন হচ্ছে সম্ভবত অন্য কোনো একটা ক্লাবে খেলে, আটলেটিকো মাদ্রিদে হয়তো খেলে। ফুটবলার হিসেবে আমরা ফ্রান্সের নাম সবাই জানি। ফ্রান্সে আইফেল টাওয়ারও বিখ্যাত, প্যারিসে রয়েছে। তো সেখানে হচ্ছে ওই ফ্রান্সের দেশ, ফ্রান্সে একটা বিশাল পরিমাণ বিপ্লব হয়েছে। এইগুলো জানার আগে আমরা জানবো যে ইউরোপ একটা মহাদেশ রয়েছে, তোমরা সব জানো। আমাদের এশিয়া একটা মহাদেশ, ইউরোপ একটা সেরকম মহাদেশ। ইউরোপ মহাদেশে অনেকগুলো দেশ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দেশ হচ্ছে ফ্রান্স। ক্লিয়ার হলো সবাই? সেই ফ্রান্সে একটা বড় বিপ্লব হয়েছে, সেই বিপ্লবটার নাম ফরাসি বিপ্লব। বিশাল পরিমাণ একটা চেঞ্জ হয়ে গেছে। সেই ফরাসি বিপ্লবটা কেন ঘটলো আর কিভাবে ঘটলো সেইটা নিয়ে এই চ্যাপ্টারে আমাদের আলোচনার বিষয়। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এখান থেকে বড় প্রশ্ন কি আসে? ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা না হয় তোমাদের সামেটিভে আসবে, না হয় অ্যানুয়াল পরীক্ষা, মানে থার্ড সামেটিভে না হয় ফার্স্ট সামেটিভে আসবেই আসবে। লিখতে হবে না এখন, আমি সব ব্যবস্থা করে দেবো পরে। আরো অনেকগুলো প্রশ্ন আছে, তার সঙ্গে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এইখানে আমরা কি কি জানবো? ফরাসি বিপ্লবটা কেন হলো? ফরাসি বিপ্লব যখন হচ্ছে তার আগে পর্যন্ত আমাদের হচ্ছে ফ্রান্সে রাজত্ব করত কারা? লুই বংশীয় রাজারা, বুর্ব রাজবংশ, যাদের টাইটেল ছিল লুই। ঠিক আছে? এরকম চতুর্দশ লুই, মানে আমাদের সেই একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, আমরা এইভাবে বলি না 11-12 গুলোকে, সেই রকম চতুর্দশতম লুই, তার সময় থেকে ধীরে 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 ফ্রান্সের রাজ ব্যবস্থাটা আলগা হয়ে যাচ্ছে। রাজারা ফাঁকি দিতে আরম্ভ করেছে। যে কোনো শাসক যখন তার উন্নয়ন করতে পারে না, সাম্রাজ্য সামলাতে পারে না, তখন তারা কি করে? ধর্মের আশ্রয় নেয়। তুমি দেখবে ভালো করে, যে যখন আমরা মনে করো কোনো একটা কাজ খুব ভালো করে করেছি, করার পর আমি বিফল হয়ে গেছি, গেলেও না ভাগ্যে ছিল, আল্লাহ দেয়নি, ভগবান দেয়নি, তাই হয়নি। তুমি ভেবে দেখো, আমি বলি না শেষে গিয়ে যখন আমরা ব্যর্থ হই, কোনো কিছু করতে পারি না, তখন আমরা ধর্মের আশ্রয় নিই। নিই না সবাই? প্রত্যেক, আমিও। ভেবে দেখো সবাই, আমি বিশাল চেষ্টা করেছি, ধরো আমাদের অনেক ছেলে মেয়েগুলো আমি খুব কষ্ট করে পড়িয়ে পড়িয়ে দিলাম, তাদের ভেবেছিলাম 600 পাবে মাধ্যমিকে, 300-400 পেয়েছি, তখন আমি বললাম ভাগ্যের দোষ। সব সময় যে কোনো কেউ হলেও, তাহলে আমরা তখন ধর্মের আশ্রয়। রাজাদের ক্ষেত্রেও ঠিক সেম হয়েছে। ওরা নিজেরা ভালো করে চালাতে পারে না, দেশের লোকজনের উপর অত্যাচার করছে, বিশাল পরিমাণে কর চাপিয়ে দিচ্ছে, ট্যাক্স চাপিয়ে দিচ্ছে। তখন যখন লোকজন যখন ওদের উপর রেগে যাচ্ছে, তখন বলছে ঈশ্বরের দূত আমরা, আমরা শাসন করবো, আমাদের উপর কোনো কথা আর বলা যাবে না। ক্লিয়ার হলো কি বললাম? চতুর্দশ লুইয়ের আমল থেকে এইভাবে ধীরে ধীরে আলগা হচ্ছে ওদের রাজতন্ত্রটা। হয়ে গিয়ে কি হলো? ষোড়শ লুই, যে মানে চতুর্দশের পরে পঞ্চদশ মানে 15তম, আর তারপর ষোড়শ, ষোড়শ লুইয়ের আমলে বিশাল বড় একটা বিপ্লব দেখা গেল। এই বিপ্লবটা কিসের মাধ্যমে শুরু হলো? ফ্রান্সে একটা দুর্গ আছে, যেটাকে বলা হয় বাস্তিল দুর্গ, আছে মানে ছিল, সরি। তো সেই বাস্তিল দুর্গে আক্রমণ করলো সাধারণ জনগণ, গিয়ে হচ্ছে সেখানে কি করলো? সেই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে শুরু হলো কি? আমাদের ফরাসি বিপ্লব। তো ফরাসি বিপ্লবের কারণ হিসেবে তাহলে আমরা কি বলতে পারি? প্রথমত সেটা হচ্ছে আমাদের যে রাজা যারা রয়েছে, তারা প্রচুর পরিমাণে অত্যাচার করত, তার অমিত ব্যয়। অমিত ব্যয় বলতে কি? তাহলে কি বললাম? চতুর্দশ লুই যে ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে তার আমল থেকে, আমাদের ফ্রান্সের রাজবংশ, তাদের হাতে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে। তারপর এলো পঞ্চদশ লুই। পঞ্চদশ লুইয়ের আমলে কি হচ্ছে? তার একজন রক্ষিতা ছিল, ঠিক আছে? তার নামটা সম্ভবত আমি দেখে বলে দিচ্ছি, ম্যাডাম ডি পম্পাদোর। ঠিক আছে? তার এবং ডিউক অফ অর্লিয়েন্স অদূরদর্শিতা বা বিভিন্ন কারণে তারা নিজেদেরকে ভগবানের দূত দেখাতে চাইছে, সেই জন্য আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে। ষোড়শ লুইয়ের আমলে কি হলো? এই আর্থসামাজিক যে সাম্রাজ্যের অবস্থা, সেটা ধীরে ধীরে ভেঙে পড়লো। এই সময় সমাজে প্রধানত 3টে স্টেট ছিল, 3 স্টেট বলা হয়।
এই তিনটে স্টেটের উচ্চ পদস্থ যারা লোকজন, রাজা, যাজকেরা, নিম্ন পর্যায়ে কিছু শ্রেণীর যাজক আর উচ্চবিত্ত যারা লোকজন, আর থার্ড স্টেটের লোক সবচেয়ে বেশি ছিল। তো যদি একটা ত্রিভুজ দেখি আমরা, মানে রাজার লোকজন সেই ওপরের স্টেটে আছে, মাঝখানে কিছু লোকজন আছে, আর নিচে বেশি সংখ্যক লোকজন আছে। তো এইভাবে কি হচ্ছে, বেশি সংখ্যক যে লোকজন তাদের উপর করের বোঝা বেশি করে চাপিয়ে দেওয়া হচ্ছে। রাজা তো কিছু কর নিচ্ছে, তার সঙ্গে সঙ্গে যাজকরাও কর নিচ্ছে। যারা যাজক বলতে যারা ধর্মগুরু যারা, তারাও কর নিচ্ছে। এই মতো অবস্থায় কি সাধারণ মানুষের জীবনযাপন একদম দুর্বিষহ হয়ে গেছে। ঠিক আছে, সাধারণ মানুষের জীবনযাপন যখন দুর্বিষহ হয়ে যাচ্ছে, তখন কি করছে, তারা একটা বিদ্রোহ বা একটা বিপ্লবের পথ বেছে নিচ্ছে। এই সময় আরেক দল লোকজন আমাদের সামনে এলো, যারা হচ্ছে ফ্রান্সের সাহিত্যিক এবং দার্শনিক। তারা লোকজনদেরকে পথ দেখাচ্ছে যে এখান থেকে যদি আমাদের মুক্তি পেতে হয় তাহলে আমাদের বিপ্লবের পথ বেছে নিতে হবে, আমরা সবাই মিলে আন্দোলন করে এইটার পরিবর্তন ঘটাতে পারবো। এই সময় একটা নতুন মানুষের আবির্ভাব ঘটল, তার নাম হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, যে কিনা পুরো পৃথিবীর ইতিহাস পাল্টে দিল, ইউরোপের ইতিহাস পাল্টে দিল। পরবর্তী চ্যাপ্টারে তার সম্পর্কে আমরা জানব। বিশাল ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, একটা ছোটোখাটো বেটেখাটো চেহারার লোক, যে কিনা পুরো ইউরোপের উপর আধিপত্য কায়েম করেছে, সব দেশ জিতে নিচ্ছে পরপর করে। তার জীবন সম্পর্কে আমরা পরের চ্যাপ্টারে জানবো। তো এখানে আমরা প্রধানত কি জানলাম, ফরাসি বিপ্লবের রাজ পরিবারের লোকজনরা তাহলে এইভাবে করছে। এই জন্য আমাদের যে বিখ্যাত ঐতিহাসিক রয়েছে, তিনি কি বলছেন, ভলতেয়ার বলে একজন রয়েছে, রুশো ছিলেন, ভলতেয়ার ছিলেন। এই ভলতেয়ার বলছে রাজনৈতিক কারাগার বলছে ফ্রান্সকে, তৎকালীন ফ্রান্সকে কি বলেছে, রাজনৈতিক কারাগার। অ্যাডাম স্মিথ কি বলছে, ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। সব লেখাবো এগুলো আমি পরপর করে লেখাবো। তারপরের টপিক আমাদের কি রয়েছে আমরা জেনে নিই। অসিয়া রেজিম বলে একটা জিনিস আছে, যার টিকাটা তোমাদের ভীষণভাবে পড়ে থাকে। অসিয়া রেজিম শব্দের অর্থ হলো পুরাতন তন্ত্র, মানে একদম প্রাচীন যে আধিপত্য সেইটা থেকে ওরা বেরিয়ে আসতে পারছে না, সেই জন্য পুরানো শাসন বা পুরাতন তন্ত্রকে অসিয়া রেজিম বলছে। টেক্সট বইটা কেন বারবার আমরা দেখছি, কারণ আমরা প্রধানত চাইছি টেক্সট বই দেখে পড়ার জন্য। আমি যেমনভাবে পড়াচ্ছি তোমরা সেইগুলো ওখান থেকে পড়ে আসবে। ক্লিয়ার হলো কি বললাম? আচ্ছা, অসিয়া রেজিমের ক্ষেত্রে তাহলে পুরাতন তন্ত্র, এই সে পুরানো যে নিয়ম কানুন সেইগুলোর আড়ালে থেকে ফ্রান্সের রাজবংশের লোকজনরা রাজত্ব করতে চাইছিল, এইটা অসিয়া রেজিম নামে পরিচিত। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় কি রয়েছে, সেটা হচ্ছে যাজক শ্রেণী। এখানে প্রায় প্রধানত 1,30,000 যাজক ছিল ফরাসি বিপ্লবের প্রাককালে, ওই রকম যাজক ছিল। আচ্ছা, অভিজাত যারা শ্রেণী ছিল, রাজার বাড়ির লোকজন বা বড় লোক যারা, তারা সাধারণ মানুষের ওপর প্রচুর পরিমাণ অত্যাচার করছিল। বুর্জোয়া বা তৃতীয় স্টেটের যারা লোকজন, তাদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার করছিল। আচ্ছা, বুর্জোয়া কারা? বুর্জোয়া শব্দটা এসেছে একটা শ্রমিক, বুর্জোয়া শব্দ শ্রমিক। তৃতীয় স্টেট বা থার্ড স্টেট, তৃতীয় স্টেট বলতে আমরা কোনটা বুঝবো তোমরা একটুখানি দেখে নাও। মনে করো একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? আচ্ছা, দেখ এই তৃতীয় স্টেটে মনে করো এইখানে রাজার লোকজন আছে, শুধুমাত্র উপর স্টেটে তাহলে অল্প সংখ্যক লোক ওখানে থাকতে পারবে, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, তারপরে কি হচ্ছে, দ্বিতীয় স্টেট আছে, এখানে যাজক যারা বা অন্যান্য শ্রেণীর লোকজন আছে, যারা বড় লোক একদম অভিজাত। আর তৃতীয় স্টেটে তাহলে কোথায় বেশি লোকজন ধরবে, এই 3 নম্বর স্টেটে বেশি লোকজন ধরবে, তাই না? সেই স্টেটের লোকজনের প্রতি অবিচার করা হচ্ছে, বিভিন্ন ধরনের করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য করে তারা বিপ্লবের পথটা বেছে নিচ্ছে। এখানে বুর্জোয়া বলতে তাহলে শ্রমিক, ছোট বড় দোকানদার, যারা নিচু শ্রেণীর যাজক, তারা সবাই ওই বুর্জোয়া শ্রেণীর অন্তর্গত। ক্লিয়ার হলো কি বললাম? আচ্ছা, এই সময় কি কি কর ছিল সেইগুলো আমরা একটুখানি দেখে নিই যদি, তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, সেই সময় খাতা বের করো, এটা একটু তোমরা একটু খাতাটা চার্ট তৈরি করে নেবে, যে যার খাতাটা বের করো, আমি লিখে দিচ্ছি এখানে করের এগুলো বিষয়গুলো, কোনটা কি কর ছিল। না, খাতা বের করো। প্রথমে ছিল টেইলি বলে একটা কর ছিল, টেইলি ছিল সম্পত্তি কর। এর থেকে একটা শর্ট প্রশ্ন প্রত্যেক বছর বিভিন্ন স্কুলে আসে, টেইলি হচ্ছে সম্পত্তি কর, ঠিক আছে? তারপরে ছিল ভিংটিএমএ। আচ্ছা, চটপট লিখে ফেলো, ভিংটিএমএ। এটা ব্যবসা বা জমি কর। ঠিক আছে? তারপরে রয়েছে তোমার ক্যাপিটেশন।
ক্যাপিটেশন হচ্ছে উৎপাদন কর। ঠিক আছে, আচ্ছা। টাইট ধর্মকর। ঠিক আছে, তারপরে হচ্ছে করভি, শ্রম কর। আর হচ্ছে বানালিতে বা বাধ্যতামূলক কর, বানালিতে। দেখো, তাহলে তোমরা এগুলো লেখো আর ভালো করে শুনে নাও। এই যে করের গুলো বলা হলো, এই এত ধরনের কর, আমরা কর কথাটা একটু গন্ডগোল হচ্ছে, আমরা বাংলাটা ভালোভাবে জানি না, কিন্তু ইংরাজিটা তোমরা সবাই কম বেশি জানো। ট্যাক্স, টিএক্স ট্যাক্স, তাই না? এতগুলো ধরনের ট্যাক্স দিতে দিতে লোকজন যা ইনকাম করছে সেটা তার শেষ হয়ে যাচ্ছে। তাহলে কি করবে সে? বাঁচবে কি করে? খাওয়া দাওয়া জুটছে না তার বাড়ির লোকজনের। এইবার এই করগুলো যে তুমি না দিয়ে থাকবে তাও সুযোগ দিচ্ছে না। কেন সুযোগ দিচ্ছে না? বিশাল পরিমাণ অত্যাচার করছে তোমার উপর, শোষণ করছে, ধরে নিয়ে যাচ্ছে, জেলে বন্দি করে রাখছে, তোমার বাড়ির মেয়ে ছেলেপুলে তাদের নিয়ে টানাটানি করছে, তোমার গরু মহিষ থাকলে সেগুলো নিয়ে চলে যাচ্ছে, তোমার জিনিসপত্র তুলে নিয়ে যাচ্ছে, ঘর বাড়ি ভেঙে দিয়ে যাচ্ছে। মানে জীবন পুরো আমাদের, মানে ফ্রান্সের লোকজনের, তারা তৎকালীন তাদের পুরো দুর্বিষহ হয়ে যাচ্ছে। সেই জন্য ওরা সবাই মিলে কি করলো? একটা বিশাল পরিমাণে হচ্ছে আমাদের বিপ্লব ঘটালো, যেটা হচ্ছে ফরাসি বিপ্লব। তাহলে এইটুকু আজকের প্রধানত আলোচ্য বিষয়। তাহলে এখানে আরো অনেকগুলো বিষয় আমরা জেনেছি, যে আমাদের ভলতেয়ার কি বলেছে? রাজনৈতিক কারাগার বলেছে। আর অ্যাডাম স্মিথ কি বলেছে? ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছে। তোমরা একটা এসেন তৈরি করবে। তাহলে যেটা আমরা বললাম সেটা হচ্ছে কি, আমাদের যে অ্যাডাম স্মিথ, ঐতিহাসিক অ্যাডাম স্মিথ, তোমরা পরবর্তীকালে ভারতের ইতিহাসে ঐতিহাসিক অ্যাডাম স্মিথের কথা জানবে। তিনি বলছেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। এটা আমি বারবার বলছি, যারা বুদ্ধিমান তারা এসএনএ লিখে নেবে, পরের দিনে পড়ার সময় এটা কাজে লাগবে। অ্যাডাম স্মিথ কি বলছে? ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। আর হচ্ছে আমাদের ভলতেয়ার কি বলছে? বলো, ভলতেয়ার কি বলেছে? রাজনৈতিক কারাগার বলেছে। এইটুকু পড়া থাকবে। তোমরা যদি টেক্সট বই থেকে পড়তে চাও তাহলে এটা শচীন্দ্রনাথ মণ্ডলের বই, যেখানে রয়েছে তোমাদের কত পৃষ্ঠা পর্যন্ত আমি পড়া দিলাম? 18 পৃষ্ঠা পর্যন্ত। তোমাদের নতুন বইয়ে সম্ভবত কেউ নতুন বই এনেছো? নতুন বই এনেছো? দেখো নতুন বইয়ে কত পেজ বলে দাও, সবাই তাহলে পড়তে পারবে। 15 থেকে নিয়ে আর 18 পর্যন্ত তোমাদের পড়া, 15 থেকে 18 পর্যন্ত। ঠিক আছে, 15 থেকে 18 পর্যন্ত পড়া থাকবে। আমাদের পুরোনোটা আছে আর নতুনটা তোমরা একটুখানি দেখে বলে দাও। এইটুকু সবাই টেক্সট বই পড়বে। পড়ার পরে কি করবে? এইরকম আমাদের দেখছি দাগিয়ে দিয়েছি, সবাই হাইলাইটারটা মাস্ট কিনে নেবে। একটা করে হাইলাইটার কিনবে সবাই, 20 টাকা দাম বা 15 টাকা দাম নিয়ে তোমরা দাগ মেরে নেবে। আমার বইটা দরকার পড়ে হেল্প নিয়ে দাগিয়ে নেবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? যাদের যাদের বই আছে আমি এই বইটা আরেকটু ভালো করে দাগিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, দাগিয়ে নেবে। টেক্সট বই পড়া শুরু করতে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।